নমস্কার শ্রোতা বন্ধুরা, দ্য ফাইনাল স্কেচ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আমরা গত সপ্তাহে শুনিয়েছিলাম গোয়েন্দা ক্রিসের একটি রোমহর্ষক ডিটেকটিভ গল্প। আজ আমরা আপনাদের জন্য এনেছি আকাশ মুখার্জির লেখা একটু অন্য ধরনের ভূতের গল্প। তবে আর সময় নষ্ট না করে চটপট শুনে ফেলুন আমাদের আজকের নিবেদন। আমাদের আজকের গল্প ভৌতিক স্কুলের ভৌতিক খেলা। প্রায় বছর 10 পর 5 বন্ধুর আবার দেখা কল্লোলিনী তিলোত্তমায়। অনির্বাণ, সৌম্যদীপ, বিদিশা, প্রত্যুষা আর স্মৃতিকণা। কলেজে পড়াকালীন সময়ে ওরা একে অপরের ছায়াসঙ্গী হয়ে থাকত সর্বক্ষণ। তবে সময়ের স্রোতে ভেসে আর দায়িত্ব কর্তব্যের বন্ধনে বাঁধা পড়ে যে যার নিজের মতো ভবিষ্যৎ অভিমুখে এগিয়ে গেলেও বন্ধুদের দৃঢ়তা এখনও তেমনই অটুট রয়েছে। ওরা কেউই এখন আর সেই কলেজে পড়া 18-19 বছরের উন্মত্ত যৌবনাদীপ্ত কিশোর কিশোরী নেই। তবে এতগুলো বছর পর এক জায়গায় হয়ে মুখের হাসি আজও তেমনই অমলিন, প্রাণোচ্ছল। দেখা সাক্ষাৎ কারোর সাথেই কারোর না থাকলেও সোশ্যাল মিডিয়ার সুবাদেই এই একসাথে মিলিত হবার পরিকল্পনা। সৌম্যদীপের ফ্ল্যাটেই সান্ধ্যকালীন আড্ডা জমিয়েছে 5 মূর্তিতে। বাকি 4 জন সাংসারিক জীবনের টক ঝাল মিষ্টি ঝঞ্ঝাটে জড়িয়ে পড়লেও সৌম্যদীপের এখনও সে সৌভাগ্য হয়নি। তাই আড্ডা জমানোর জন্য এর থেকে ভালো জায়গা আর হয় না। প্রত্যুষা একটা বাংলা গানের লাইন গুনগুন করতে করতে জানলার বাইরে পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সেই বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখনও ঝরে চলেছে সমানভাবে। এই অবিশ্রান্ত বর্ষণে কেমন যেন শীতল অলসতা ঘিরে ধরছে চারপাশে। সৌম্যদীপ কফির ট্রেটা এনে সোফার সামনে সেন্টার টেবিলের উপর রাখতেই প্রত্যুষা জানালার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে বলল, শুধু কফি কেন নিয়ে এলি সৌম্য? তার সঙ্গে একটু চানাচুর, পাকোড়া এই সমস্ত নিয়ে আয়। এমন বৃষ্টির দিনে একটু জমিয়ে আড্ডা খাওয়া দাওয়া না হলে ভালো লাগে বলতো? শরীরটা একটু চাঙ্গা করতে হবে তো নাকি? আর দেখ, তোর ডাকে তোর ফ্ল্যাটে এসেছি যখন সবাই মিলে, তখন সব ব্যবস্থা কিন্তু তোকেই করতে হবে। তোর কিপটেমিটা এই এতগুলো বছর পরেও বোধহয় একটুও কমেনি, তাই না? যেমন ছিলিস একদম তেমনটাই আছিস। প্রত্যুষার কথায় সৌম্যদীপ হেসে ওঠে, বলে, না রে, এই কিপটের আগের থেকে অনেক এখন হাত খুলেছে, তোকে হয়তো চিন্তা করতে হবে না। আরে আমি আর অনির্বাণ গিয়ে আগে থেকেই নিয়ে এসেছি সব। তোরা কফি নে, আমি চিকেন পকোড়া নিয়ে আসছি। গরম কফিতে চুমুক দিতে দিতে ফেলে আসা সেই সব পুরনো দিনের স্মৃতিচারণা করতে গিয়ে অনির্বাণ বলল, এই তোদের মনে আছে কলেজে পড়ার সময় এমনই বৃষ্টিমুখর দিনে স্মৃতিকণাদের বাড়িতে গ্রুপ স্টাডি করতে গিয়ে লোডশেডিং হলেই আমরা গোল করে বসে মাঝখানে একটা বাতি জ্বালিয়ে ভূতের গল্পের আসর বসাতাম? আর সেই সব গল্প শুনে বিদিশা কি ভয়টাই না পেত, একার নিচেই নামতে পারতো না। বিদিশা একটু হেসে ওঠে, জোর গলায় বলে, চুপ কর তো, সে তখন আমার মনে হতো, তা বলে কি এখনো তেমন ভীতু আছি নাকি? সৌম্যদীপ পকোড়ায় কামড় দিতে দিতে বলল, তাই নাকি? তাহলে আজ তো সাহসের একটা পরীক্ষা হয়ে যাক। দেখ, আজও তেমনই একটা বৃষ্টিমুখর দিন, এমন একটা ওয়েদারে বেশ শিহরণ জাগানো ভৌতিক গল্পের সন্ধ্যাটা একেবারে জমে যাবে, কি বলিস? প্রত্যুষা সৌম্যদীপের কথায় সম্মতি জানিয়ে বলল, যা বলেছিস, কিন্তু দেখ, তুই, আমি, অনির্বাণ, বিদিশা আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকলেও দেশের মধ্যেই কোথাও না কোথাও আছি। যদিও এই এতগুলো বছরের মধ্যে আমাদের কারোর কোনো ভৌতিক অভিজ্ঞতা হয়েও থাকে, তা সবই দেশীয়, কিন্তু একমাত্র স্মৃতি বিয়ে হয়ে সোজা বিদেশে পাড়ি দিয়েছে। তাই এই বছরে ওখানে থেকে ও যদি কোনো অলৌকিক ঘটনার সম্মুখীন হয়ে থাকে, তাহলে সেটা বেশি ইন্টারেস্টিং হবে। বিদেশি ছায়া অবলম্বনে সত্য ভৌতিক ঘটনা, একেবারে টান টান উত্তেজনা যাকে বলে আর কি। স্মৃতিকণার দিকে তাকিয়ে প্রত্যুষা মিষ্টি সুরে গেয়ে উঠল, আমি চিনি গো চিনি তোমারে, ও গো বিদেশিনী।
বিদেশিনী। ছন্দ মিলিয়ে গানের প্রথম 2 কলি গিয়ে হেসে উঠে প্রত্যুষা বলল, কি বিদেশিনী ম্যাডাম, ভূত কিন্তু শুধু দেশে নয়, বিদেশেও আছে। স্মৃতিকণা কিছু একটা বলার জন্য মুখ খুলতে যাচ্ছিল। প্রত্যুষা ওকে থামিয়ে দিয়ে আবারও বলল, এই শোন, একদম তুই কথা ঘোরাবি না কিন্তু। আর হ্যাঁ, এখন আবার বলিস না যে তোর কোনো ভৌতিক ঘটনার অভিজ্ঞতাই হয়নি ওখানে গিয়ে, বা তুই এসব বিশ্বাসই করিস না। কেননা কলেজে পড়তে আমরা সবাই জানতাম যে তোর এই সমস্ত ব্যাপারে বেশ ইন্টারেস্ট রয়েছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি শোনার জন্য, আর কিন্তু কোনো কথা নয়। খিরে, তাই তো? কি বলিস সবাই? প্রত্যুষার কথার প্রত্যুত্তরে সৌম্যদীপ বেশ জোর গলায় বলল, তা নয় তো কি, দেখ স্মৃতি, যে ভৌতিক মায়াসূত্র এখানে তৈরি হয়েছে তা যেন কোনোভাবে বিচ্ছিন্ন না হয়, এই বলে দিলাম। বাকিরা সবাই হেসে উঠে প্রসন্ন কণ্ঠে সৌম্যদীপের কথায় সম্মতি জানালো। স্মৃতিকণা বরাবরই মিষ্টভাষী, শান্ত স্বভাবে। সৌম্যদীপের কথায় ও মুচকি হেসে নরম গলায় বলল, আচ্ছা আচ্ছা ঠিক আছে, উফ সত্যি পারিসও বটে তোরা। তবে তোরা তো জানিস, কলেজে পড়াকালীন সময় আমরা এই কজন বন্ধু মিলে যখন ক্যান্টিনে কিংবা কমন রুমে আমাদের বাড়িতে ভূতের গল্পের আসর বসাতাম, তখন আমার মধ্যে একটা আলাদাই আগ্রহ জন্মাতো। তবে অন্ধের মতো সব কিছুকে বিশ্বাসও করে নিতাম না আমি। কিন্তু একটা ঘটনা আমার এই চিন্তাধারাকে ওলটপালট করে দেয়, জানিস তো। আমি আমি আজও বুঝে উঠতে পারি না সেদিন রাতের ওই অস্বাভাবিক ঘটনাগুলোকে। আতঙ্ক যেন তাড়া করে বেড়ায়। আজও কোনো কোনো সময় যখন বাড়িতে একা থাকি, চোখ বন্ধ করলেই ওই মুহূর্তগুলো জীবন্ত হয়ে ওঠে আমার ফাঁকা বাড়িতে। বিদিশা একটু গাঢ় কৌতূহলী স্বরে বলল, কেমন কি হয়েছিল রে স্মৃতি? স্মৃতিকণা ওর ফেলে আসা এতদিনের স্মৃতিতে ফিরে গিয়ে একটু থেমে থেমে বলল, প্রায় বছরখানেক আগের একটা ঘটনার কথা বলছি। ক্যালিফোর্নিয়ার 17 স্ট্রিটে আমাদের বাড়িতে একদিন সন্ধেবেলা রণজয়ের কয়েকজন অফিস কালিগ আর তাদের স্ত্রী ছেলেমেয়েরা এসেছিল। ওই ছোট করে একটা গেট টুগেদার পার্টি আয়োজন করা হয়েছিল। তাদেরই মধ্যে 2 জন ছিল ভারতীয় দম্পতি। আর সব থেকে মজার বিষয় হলো, ওনারা আমাদের কলকাতারই মানুষ, কাজের সূত্রে বিদেশ বিভূতিতে পড়ে থাকতে হচ্ছে। তাদের মধ্যে একজনের নাম মিস্টার সমীর মিত্র ও মিসেস এশা মিত্র, আর অন্যজনেরা হলেন মিস্টার সত্যব্রত মুখার্জি ও মিসেস অনুরাধা মুখার্জি। বাকি এক দম্পতি ছিল বিদেশি, মিস্টার ডেভিড অ্যান্ড মিসেস জেনিফার ওয়াটসন। খাওয়া দাওয়া, গল্প, হাসি মজাতে বেশ জমে উঠেছিল সন্ধ্যের আড্ডাটা। আমার মেয়ে রিমি আর বাকি বাচ্চারা পাশের ঘরে খেলাধুলা করছিল। ওদের শিশু কণ্ঠের প্রাণবন্ত হাসির আওয়াজ মাঝে মধ্যেই আমাদের ঘরে এসে পৌঁছচ্ছিল। টুকটাক গল্প হতে হতেই সত্যব্রত বাবু রেড ওয়াইনের গ্লাসে একবার চুমুক দিয়ে সোফায় নড়ে চড়ে বসে একটু জোর গলায় বললেন, আচ্ছা, কাজকর্ম নিত্য দিন যাপনের গল্প তো অনেক হলো, এবার একটু অন্য সাথে আলোচনা হবে নাকি? আড্ডা কিন্তু একেবারে জমে যাবে। আমি একটু কৌতূহলী কণ্ঠে বললাম, সে কেমন? তাকিয়ে দেখলাম সবার মুখে কিঞ্চিত কৌতূহলের আভাস বিদ্যমান। সত্যব্রতবাবু একটু রহস্যাবৃত গম্ভীর গলায় বললেন, এমন একটি বিষয় যা নিয়ে তর্ক কখনোই শেষ হবে না। যতদিন এই পৃথিবী থাকবে ততদিন তার অস্তিত্ব থাকবে। বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে আটকে আপামর বিশ্বের জনমত দুভাগে ভাগ হয়েছে জানিয়ে সেই বিষয় কিন্তু এত তুচ্ছ নয়। এমন অনেক কিছু কিন্তু আমাদের চারপাশে আজও ঘটে চলে, যার যুক্তিযুক্ত ব্যাখ্যা বিজ্ঞান আজও দিতে পারেনি। যুক্তিবাদী আধুনিক শিক্ষিত মানুষ তা নিছক মনের ভ্রম বলে উড়িয়ে দিলেও সব কিন্তু মনের ভ্রম নয়। উজ্জ্বল আলোকিত এই পৃথিবীর আড়ালেই রয়ে গেছে এক অন্ধকার জগতের হাতছানি। সত্যব্রত বাবু থামতেই মিস্টার মিত্র একটু অবিশ্বাসের হাসি হেসে তাচ্ছিল্য সহকারে বললেন, ধুত, ভৌতিক ব্যাপার স্যাপার তো
আপনি বলছেন ভূত অশরীরী আত্মারা আজ ওই উন্নত বিশ্বে দিব্যি ঘুরে বেড়াচ্ছে, আমরা দেখতে চাইলেই তারা দেখা দেবে। এই নিয়ে গল্প করতে বসলে আজ আর বাড়ি যাওয়া হবে না। এ বলবে কিছু তো আছে, আর ও বলবে ধুর কিছুই নেই। এই করতে করতেই রাত শেষ। বাঙালির এই এক সমস্যা, পৃথিবীর যে প্রান্তেই আড্ডা দিক না কেন, সেই ঘুরে ফিরে ভূতের গল্পেই এসে থামবে। মিসেস ওয়াটসন একটু ভীতুসুলভ গলায় বললেন, এসব আলোচনা থাক না। প্যারানর্মাল বিষয়ে আমি কিন্তু খুবই ভীতু, ওসব থেকে আমি একটু দূরেই থাকি। বেশ গল্প হচ্ছিল, আবার এসব কেন? সত্যব্রতবাবু হেসে বললেন, এই তো অসুবিধা, আপনারা ভয় পেয়ে অবিশ্বাস করে পিছিয়ে আসেন। সব কিছু উড়িয়ে দেওয়ার নয়, আলো থাকলে অন্ধকারও আছে, সেটা মানতে হবে। সমীরবাবু ভ্রু কুঞ্চিত করে সরু গলায় বললেন, ও তাই নাকি? আছে বলছেন? তা বেশ, কিন্তু না দেখে না বুঝে তা মানব কেন বলুন তো? তেমন কিছু তো অনুভব করতে হবে নাকি? না হলে কেন বিশ্বাস করব আপনার কথা বলুন তো? মিসেস মুখার্জি বারবার আপত্তি জানালেও সত্যব্রতবাবুর স্ত্রী কোনো বারণকেই গ্রাহ্য না করে সমীর বাবুর দিকে এক দৃষ্টে তাকিয়ে গাঢ় স্বরে বললেন, আপনার সাথে আমি একমত মিস্টার মিত্র। প্রমাণ ছাড়া আমি কথা বলি না, কাউকে কিছু বিশ্বাসও করতে বলি না। যদি সত্যিই বুঝতে চান যে অলৌকিক বলে আদৌ কিছু আছে কি না, তাহলে আজ এই রাতেই যাওয়া যাক। এখান থেকে গাড়িতে 8 ঘন্টার পথ। সাউথ অ্যাভিনিউ রোডের জন স্টিফেন্স কিন্ডারগার্টেন প্লে স্কুল। আজ থেকে প্রায় 40 বছর আগে বন্ধ হয়ে যাওয়া পরিত্যক্ত স্কুল। দিনের বেলাতেও সচরাচর মানুষজন ওই জায়গাটা এড়িয়ে চলে। এই রাতের অন্ধকারে একবার দেখেই আসবেন নাকি মিস্টার মিত্র? আমি সত্যব্রত বাবুর দিকে তাকিয়ে বিস্মিত কণ্ঠে বললাম, জন স্টিফেন্স কিন্ডারগার্টেন প্লে স্কুল? এই স্কুলটা তো নাকি হন্টেড। এমনকি কিছু বছর আগেও একটা ম্যাগাজিনে এই জন স্টিফেন্স কিন্ডারগার্টেন প্লে স্কুলের বিভিন্ন ভৌতিক অস্বাভাবিক ক্রিয়াকলাপ নিয়ে প্রকাশিত একটা আর্টিকেল আমি পড়েছি। একটা আকস্মিক অগ্নিকাণ্ডে নাকি অনেক বাচ্চা মারা গিয়েছিল, তার সাথে একজন মিসও ছিলেন, নাম সম্ভবত ভিক্টোরিয়া ফার্নান্ডেস। বাচ্চাদের বাঁচাতে গিয়ে তিনিও নাকি অগ্নিদগ্ধ হয়ে মারা গিয়েছিলেন। ওই ম্যাগাজিনে ওনার একটা ছবিও দিয়েছিল। আর তারপর থেকেই নাকি নানা অস্বাভাবিক ঘটনা ঘটতে থাকে ওই স্কুলটাকে ঘিরে। কোনো বাচ্চাই আর ভয়ে স্কুলে যেত না। স্কুল কর্তৃপক্ষ তাই বাধ্য হয়ে সেটাকে হন্টেড স্কুল বলে ডিক্লিয়ার করে। সেই থেকেই নাকি পরিত্যক্ত পড়ে আছে এত বছর ধরে। সত্যব্রতবাবু ঠিক কথাই বলছেন, জায়গাটা কিন্তু ভালো নয়। কি দরকার এত রাতে রিস্ক নিয়ে যাওয়ার? বিষয়টা এই ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকুক না। আর তাছাড়া এত বছরের পরিত্যক্ত বিল্ডিং, ভেতরে বিষাক্ত কিছুও তো থাকতে পারে। একটা কিছু বিপদ হলে নিজেদের জেদের বসে আমার মনে হয় না যাওয়াটা ঠিক হবে বলে। মিস্টার অ্যান্ড মিসেস ওয়াটসনও এক বাক্যে আমার কথায় সম্মতি জানালো। বুঝলাম ওনারা বেজায় ভয় পেয়ে আছেন। রণজয় এতক্ষণ চুপচাপ আমাদের কথা শুনছিল, এবার গলা খাকারি দিয়ে বলে উঠল, দেখুন সত্যব্রত বাবু, স্মৃতিকণা যতই মুখে আপত্তি জানাক না কেন, মনে মনে কিন্তু 100 ভাগ যেতে চায় ওখানে। আমি নিশ্চিত এই প্রস্তাব শুনে ঘরে বসে বসেই ওর মন পৌঁছে গেছে এতক্ষণ ওই স্কুলের গেটে। কথাটা যে রণজয় একেবারে ভুল বলেছে তা নয়। সত্যি আমি মনে মনে চাইছিলাম একবার ওখানে যেতে, লোকমুখে যেটা শুনেছি সেটার সত্যতা যাচাই করতে। রণজয় আমার দিকে তাকিয়ে মুচকি হেসে বলল, কি ম্যাডাম, ভুল কিছু বলছি নাকি? তবে আমারও কিন্তু খুব একটা অসম্মতি নেই, আমিও রাজি। সমীরবাবু সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে বললেন, তবে আর কিসের অপেক্ষা? চলুন, আর দেরি করে লাভ নেই, বেরোনো যাক এইবার। চ্যালেঞ্জ যখন নিয়েছি তখন পিছোবার লোক কিন্তু আমি নই মশাই। সত্যব্রতবাবু, কি হলো কি? এখনো কেন বসে আপনি? উঠুন উঠুন, দেখি ওখানে গিয়ে যদি সত্যি সত্যি কোনো ভূতের সাথে দেখা হয়ে যায় তাহলে কিন্তু আপনার অভীষ্ট সিদ্ধ হয়, আর এদিকে আমারও এতদিনের দমিত কৌতূহলের নিবৃত্তি হয়। কথাটা বলেই হো হো করে হেসে উঠলেন মিস্টার সমীর মিত্র।
মিস্টার অ্যান্ড মিসেস ওয়াটসন যেতে নারাজ হলেও সত্যব্রতবাবুর কড়া নির্দেশ। আড্ডা যখন দিতে একসাথে এসেছি তখন ভৌতিক অভিযানে গেলে সবাই মিলে একসাথেই যাব। অবশেষে তারাও রাজি হয়ে গেল। ঠিক হলো প্রত্যেকের কাছেই একটা করে টর্চ আর ধারালো কোনো জিনিস থাকবে, যাতে ভূতের আক্রমণ থেকে না হোক, অন্তত দীর্ঘদিনের এই অব্যবহৃত স্কুলের ভিতরে কোনো হিংস্র জীবজন্তু কিংবা বিষাক্ত সাপের কামড়ের হাত থেকে আত্মরক্ষা করা যায়। বাচ্চাদের সাথে করে নিয়ে যাওয়া চলবে না, তাই আমার মেয়ে রিমি আর বাকি বাচ্চাদের বাড়িতেই মারিয়ার দায়িত্বে রেখে যাওয়া হলো। মারিয়া আমাদের বাড়িতেই থাকে, আমাদের অনুপস্থিতিতে মারিয়াই রিমি দেখাশোনা করে। ভারী মিশুকে স্বভাবের মেয়ে, খুবই বিশ্বস্ত। আমরা যখন বাড়ি থেকে বেরোচ্ছি তখন ঘড়ির কাঁটায় রাত 9:30। হিমশীতল ঠান্ডা হাওয়ায় একেবারে সারা শরীর কেঁপে যাচ্ছে। আমাদের নিজস্ব গাড়ি নিয়েই বেরোনো হলো। গাড়িতে যেতে যেতে আমি রণজয়ের উদ্দেশ্যে বললাম, রণ, এখন তো 9:30 বেজে গেছে, ওখানে পৌঁছতে পৌঁছতে কটা বাজবে বলো তো? রণ ড্রাইভ করছিল, তাই আমার দিকে না তাকিয়েই বলল, কত আর, এই 10:30টার একটু আগেই পৌঁছাবো হয়তো। সমীরবাবু হেসে বললেন, রণজয়, এত তাড়া কিসের? ধীরে 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 চলো, যত রাত হবে ততই তো ভালো। রাতেই তো ওদের আড্ডা আরো জমজমাট হয়। আমরা না হয় গিয়ে ওদের মৌতাতে যোগ দেব, ক্ষতি তো নেই কোনো। কি সত্যব্রত বাবু, ঠিক তো? সত্যব্রতবাবু আর কোনো কথাই বললেন না, শুধু একটা দীর্ঘশ্বাস ফেললেন। হাইওয়ে ধরে গাড়ি যখন চলছে জোর গতিতে, এই এতটা পথ মিস্টার অ্যান্ড মিসেস ওয়াটসন একটা কথাও বলেনি। মুখ দেখে মনে হচ্ছিল তারা মনে মনে বেশ ভীত শঙ্কিত হয়ে পড়েছেন। আমরা যখন স্কুলের সামনে পৌঁছলাম তখন আমাদের হাত ঘড়িতে সময় রাত 10:25। 1 ঘন্টাই লেগেছিল। মাঝখানে ভুল করে রাস্তা গুলিয়ে যাওয়ায় আমাদের একটু বেশি সময় লেগেছিল। স্কুলের সামনে রাস্তার ওপর রণজয় গাড়ি থামালো। আমরা সবাই চুপচাপ গাড়ির মধ্যে বসে এক দৃষ্টে তাকিয়ে আছি বাইরের দিকে। কি বিশাল বড় স্কুল বিল্ডিং! সেই নির্জন রাতে সে যেন প্রহরীর মতো দাঁড়িয়ে রয়েছে একাকী। একটা অভেদ্য অন্ধকার আবছায়া যেন ধীরে ধীরে জমাট বাঁধছে চারপাশে। সমগ্র স্কুলটা উঁচু ইটের পাঁচিল দিয়ে ঘেরা। একপাশের পাঁচিলের খানিকটা অংশ ভেঙে পড়ে গেছে। সেই ভাঙা অংশের গা ঘেঁষে কয়েকটা দীর্ঘকায় বৃক্ষ তাদের পাতাবিহীন আঁকা বাঁকা ডালগুলো শূন্যে বিস্তার করে দিয়েছে। সেই ডালগুলোর ফাঁক দিয়েই দৃশ্যমান চাঁদের স্নিগ্ধ আলো এসে পড়েছে সামনে। সেই আবছা আলো আধারিতে যেন আরো আরো রহস্যময় লাগছে সেই পরিত্যক্ত অন্ধকার স্কুল বাড়ি। নিষ্পলক দৃষ্টিতে সেদিকে তাকিয়ে গাটা কেমন যেন শিরশির করে উঠল আমার। হাত পা যেন হঠাৎই জমে আসছে ঠান্ডায়। হিমশীতল হাওয়ার সাথে সাথে ঘন কুয়াশা ভেসে বেড়াচ্ছে গাড়ির কাচের বাইরে। এতক্ষণ সবাই নির্বাক হয়ে বাইরে দেখছিল। এবার সমীরবাবু গলা খাকারি দিয়ে বললেন, কই, সবাই কি এইভাবেই গাড়ির মধ্যে বসে থাকবেন নাকি বাইরে বেরোবেন? এমনভাবে বসে থাকলে কি তাদের দেখা পাবো আমরা? তখন আমার যুক্তি মেনে নিতে হবে। সত্যব্রতবাবু প্রথমে দরজা খুলে নেমে বাইরে দাঁড়ালেন। তারপর আমরা সবাই আস্তে আস্তে নামলাম, সব শেষে মিস্টার অ্যান্ড মিসেস ওয়াটসন। জায়গাটা এমনিতেই শুনশান ফাঁকা, তার উপর রাতের নিস্তব্ধতায় আরও বেশি নির্জন মনে হচ্ছে। ঠান্ডা হাওয়া ধীর গতিতে বয়ে চলেছে কানের পাশ থেকে। সেই হাওয়ার শো শো শব্দে যেন কাদের ফিসফাস চাপা গুঞ্জন মিশে আছে। স্কুলের সামনের বিশাল বড় লোহার গেটটার দিকে আমি টর্চটা জ্বালিয়ে তুলে ধরলাম। টর্চের আলোয় দেখলাম দীর্ঘদিন ধরে অব্যবহৃত হয়ে পড়ে থেকে গেটের প্রতিটা রডে মরচে ধরে গেছে। রণজয় সামনে এগিয়ে গিয়ে গেটটা খোলার চেষ্টা করলো। একটা বড় লোহার হাতল দিয়ে আটকানো গেটটা অনেকদিন এইভাবে অব্যবহৃত হয়ে পড়ে থেকে শক্ত হয়ে আটকে আছে।
রণজয় গায়ের জোরে সেটাকে টেনে সরিয়ে ফেলতেই একটা অদ্ভুত ক্যাচ ক্যাচ শব্দ করে আপনা আপনি খুলে গেল সেটা। আমরা কিছুক্ষণ বিস্মিত হয়ে তাকিয়ে রইলাম সামনে। গেটের ওপরে বোর্ডে লেখা জন স্টিফেন্স কিন্ডারগার্টেন প্লে স্কুল। আবছা হয়ে এসেছে সাদা অক্ষরগুলো। সত্যব্রতবাবু চাপা স্বরে বললেন, রণজয়, চলো এবার ভিতরে যাওয়া যাক। রণজয় একবার সম্মতিসূচক মাথা নেড়ে সামনে এগোলো। সাথে আমরা সবাই ধীরে ধীরে এগোতে লাগলাম। সবাই টর্চ জ্বালিয়ে এদিক ওদিক ঘুরিয়ে ঘুরিয়ে দেখতে লাগলাম। মাঠ পেরিয়ে আমাদের সামনের বারান্দায় গিয়ে দাঁড়ালাম। টর্চের আলোয় দেখলাম গ্রাউন্ড ফ্লোরে যে কটা ঘর রয়েছে প্রত্যেকটাই তালা বন্ধ। আমি এগিয়ে গিয়ে জানলার কাচের বাইরে থেকে টর্চ ফেললাম। কাচের ওপর দীর্ঘদিনের জমা ধুলোর পুরো আস্তরণ পড়েছে। সেই আস্তরণ ভেদ করে ভেতরে তেমন কিছুই দেখা যাচ্ছে না। আমি একটু আশাহত হয়ে বললাম, সব দরজাই তো বন্ধ, আমরা ঢুকবো কোথা থেকে? অন্য কোনো পথ আছে কি না তাও তো বুঝতে পারছি না। ফার্স্ট ফ্লোর যখন আছে তখন সেখানে ওঠার সিঁড়িও নিশ্চয়ই আছে। ও পাশটা একটু দেখলে হয় না? সমীরবাবু উৎসাহী গলায় বললেন, বুঝলে, তোমরা এখানে দাঁড়াও, আমি একবার গিয়ে স্কুলের পেছন দিকটা দেখে আসি। ওদিকে হয়তো কোনো একটা দরজা নিশ্চয়ই আছে। সমীরবাবুর স্ত্রী মিসেস এশা মিত্র আপত্তি জানিয়ে বললেন, দাঁড়াও, কি প্রয়োজন আবার ওদিকে যাওয়ার? থাক না, এমনিতেই আমি প্রথম থেকেই আপত্তি করেছিলাম। এখন যখন ভেতরে যাওয়ার রাস্তা পাওয়াই যাচ্ছে না, তখন আমার মনে হয় আমাদের চলে যাওয়াই ভালো হবে। সমীরবাবু হেসে বললেন, আরে আজ যখন এসেছি তখন তেনাদের সাথে আলাপ করেই যাব আজকে। সত্যব্রত বাবুর কাছে আমি হারতে নারাজ। সত্যব্রতবাবু এতক্ষণ চুপ করেছিলেন, এবার একটু বিরক্তির স্বরে বললেন, আহা, এখানে হার জিতের বিষয় নয়, সব জিনিসটা মজার ছলে নিও না। আর যদি একান্ত যেতেই হয় তাহলে আমাদের মধ্যে কেউ তোমার সাথে যাচ্ছি। এই অন্ধকারে একা ওই পিছনে যাওয়াটা ঠিক হবে না। রণজয় ওনার কথায় সম্মতি জানিয়ে বলল, সত্যব্রতবাবু কিন্তু একদম ঠিক কথাই বলছেন, তোমার একা যাওয়াটা একেবারেই উচিত হবে না। চলো, আমিও যাচ্ছি তোমার সাথে। কথাটা বলেই রণজয় টর্চটা হাতে নিয়ে এগোতে যাচ্ছিল। সমীরবাবু বাধা দিয়ে বলল, না না, কাউকে যেতে হবে না আমার সাথে। আমি যে এক কথার এক গুয়ে লোক তা তুমি জানো রণজয়। গেলে আমি একাই খুঁজতে যাব। তোমরা সবাই এইখানেই থাকো, পথ পেলে আমি চেঁচিয়ে ডাকবো, তোমরা তখন চলে আসবে। দৃঢ়তার সাথে কথাগুলো বলে একটা গান গুনগুন করতে করতে পাঁচিলের পিছনের দিকে অন্ধকারে মিলিয়ে গেল সমীরবাবু। তার হাতে ধরা টর্চের আলোর আভা হালকা হতে হতে ধীরে ধীরে আড়াল হয়ে গেল ওই পাশে। আমি রণজয়ের কাছে সরে এসে ফিসফিস করে বললাম, শোনো, ভেতরে যাওয়াটা কি আমাদের আদৌ ঠিক হচ্ছে? সত্যব্রত বাবুর কথায় এইভাবে না আসলেই বোধহয় ভালো হতো। রণজয় কাচের উপর জমা ধুলোর আস্তরণ মুছতে মুছতে বলল, সেই যখন পড়েছি তখন অ্যাডভেঞ্চারটা মিস করে গেলে হয় নাকি? দাঁড়াও না, দেখাই যাক। সত্যব্রতবাবুর কথায় আর বাকি মানুষজনদের গল্প গুজবে কতখানি সততা লুকিয়ে আছে সেটাই না দেখা যাক। আমরা বারান্দায় ঘোরাফেরা করতে করতে একবার টর্চ পেলে চারিদিক দেখে নিচ্ছি। কি অস্বাভাবিক নিস্তব্ধতা ঘিরে রয়েছে জায়গাটাকে। কেবল মাঝে মাঝে একটা টিকটিকি ডেকে উঠছে। সেই নির্জনতায় ওই ডাকটা যেন গম গম করছে সমগ্র স্কুলের মধ্যে। এমন সময় সমীরবাবুর আওয়াজে আমরা সবাই ঘুরে পাঁচিলের ওপাশে তাকালাম। সমীরবাবুর গলার আওয়াজ ভেসে আসছে ওই দিক থেকে। তিনি চিৎকার করে বলছেন, রণজয়, সত্যব্রত বাবু, সবাই পিছনের দিকে আসুন, রাস্তা পাওয়া গেছে। ওনার গলার আওয়াজ অনুসরণ করে আমরা বারান্দা থেকে দ্রুত নেমে স্কুলের পিছনের দিকে গেলাম। গিয়ে দেখলাম সমীরবাবু যেখানে দাঁড়িয়ে আছেন তার পাশে দেওয়ালের গায়ে একটা ভাঙা কাঠের দরজা হেলে পড়ে আছে।
সমীরবাবু সেদিকে হাত দেখিয়ে বললেন, বাবারে, এই অনেক কষ্টে এটাকে সরানো গেছে, ভেঙে তো আমারই গায়ে পড়ছিল। এখান থেকে ভেতরে ঢুকতে হবে আমাদের, আর তো কোনো উপায় নেই। রণজয় একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, যাক, তাও একটা রাস্তা পাওয়া গেছে, এই অনেক। চলুন, এই পথ ধরেই আমরা তাহলে এগোই ভৌতিক অভিযানের পথে। সেই অল্প ফাঁকা জায়গা থেকে অতি সন্তর্পণে আমরা ভেতরে ঢুকলাম। আমি আবার পেছন ঘুরে তাকালাম। দেখলাম বাইরের অন্ধকারটা যেন আরও জমাট বেঁধে সেই খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকতে চাইছে। মিসেস ওয়াটসন আমার কানের কাছে এসে ফিসফিসিয়ে বললেন, Mrs. Roy, I told you some horrible incident should be happened here. You should go back. The sound of wild, this darkness, everything is so unnatural. I'm very much afraid, Mrs. Roy. আমি ওনার হাতটা ধরে বললাম, ভয় পাবেন না, আমরা সবাই তো আছি একসাথে এখানে। তেমন কোনো বিপদ দেখলে নিশ্চয় চলে যাওয়া যাবে। এখন চলুন। মিসেস ওয়াটসনকে কথাগুলো বলে সামনে এগোতে গিয়ে কাঠের তৈরি কিছুতে ধাক্কা লেগে আর্তনাদ করে আমি মেঝেতে বসে পড়লাম। টর্চটা হাত থেকে পড়ে গিয়ে পড়িয়ে গেল কিছুটা দূরে। হাঁটুতে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে। কোনো মতে দুহাত দিয়ে জায়গাটা চেপে ধরে উঠতে যাব, এমন সময় আমার চোখ আটকে গেল সামনে। মনে হলো শরীরের সমস্ত শক্তি যেন আস্তে আস্তে নিঃশেষ হয়ে আসছে। মেঝের ওপর পড়ে থাকা টর্চের আলোটা কোনাকুনি গিয়ে পড়েছে দেওয়ালের এক পাশে। সেই আলোতে আমি স্পষ্ট দেখলাম মেঝের ওপর কালো বুট পরা একজোড়া পা স্থির হয়ে রয়েছে, কোনো নড়চড় নেই তার। আমি বিস্ফারিত চোখে ওপরে তাকালাম। অন্ধকারে তার শরীরের ওপরের অংশ আর দেখা যাচ্ছে না। আমি আবার নিচে তাকালাম। টর্চের আলোয় সেই স্থির পা দুটো সেভাবেই দাঁড়িয়ে রয়েছে। আমি অস্ফুটে কাঁপা কাঁপা গলায় বললাম, কে 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 ওখানে? কে দাঁড়িয়ে আছো? আর তখনই আমার মনে পড়ে গেল মিসেস ওয়াটসন তো আমার সাথেই ছিল। আমি তো ওনার সাথেই কথা বলছিলাম। বাকিরা সবাই সামনে এগিয়ে গেছিল, কিন্তু এখন তিনি কোথায়? এখানে তো আর কেউ নেই। সবাই কোথায় গেল? শরীরের সমস্ত শক্তি একত্র করে সেই অন্ধকারে হাতড়ে হাতড়ে উঠে দাঁড়িয়ে মেঝের ওপর পড়ে থাকা টর্চটা তুলতে যেতেই দেখলাম একটু আগেই দেখা সেই পা দুটো এখন অদৃশ্য হয়ে গেছে। জায়গাটা ফাঁকা। আমি হাঁপাতে হাঁপাতে টর্চটা হাতে তুলে নিয়ে চিৎকার করে ডাকলাম, মিসেস ওয়াটসন, মিসেস মুখার্জি, রনো, কোথায় তোমরা? না, কারোর কোনো সাড়া নেই। সবাই যেন এক মুহূর্তে আমাকে এখানে রেখে উধাও হয়ে গেছে। আমার চিৎকার সেই বিশাল বড় ফাঁকা হল ঘরের চার দেওয়ালে ধাক্কা খেয়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসছে। সেই সঙ্গে বহমান বাতাসে কাদের চাপা ফিসফাস ভেসে বেড়াচ্ছে। আমি টর্চটা শক্ত করে হাতে চেপে ধরে ঘরের চারিদিকে আলো ফেললাম। ভাঙা আসবাবপত্র, চেয়ার, টেবিল, ব্ল্যাকবোর্ড, ছোট বাচ্চাদের খেলার সামগ্রী এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। আমি আবার চিৎকার করে ডাকলাম, রনো, রনো, কোথায় তুমি? এবারও কারোর সাড়া নেই। হঠাৎই আমার কানের কাছে এসে নরম মেয়েলি গলায় কে যেন চাপা স্বরে বলল, ওরা উপরে আছে, এসো আমার সাথে, উপরে এসো। আমি চমকে উঠে বিস্ফারিত চোখে পিছনে তাকালাম। আমার মনে হলো গলাটা খানিকটা মিসেস ওয়াটসনের মতো, কিন্তু কেউ কোথাও নেই। তবে কে কথা বলল?
কে ওপরে ডাকলো? আমি আমি জড়ানো গলায় জিজ্ঞাসা করলাম, মিসেস মিসেস ওয়াটসন, মিসেস ওয়াটসন, কোথায় আপনি? হ্যাঁ, কে 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 কথা বললেন? কে কথা বললেন? মিসেস ওয়াটসন। টর্চের তীব্র জোরালো আলোটা সামনে তুলে ধরতেই জমাট বাঁধা অন্ধকারটা খানিক ফ্যাকাশে হয়ে এলো। আমি দেখলাম সামনের দেওয়ালের এক পাশ থেকে সিঁড়ি উঠে গেছে ওপরে, কয়েকটা ধাপ দেখা যাচ্ছে, তারপরেরগুলো অন্ধকারে নিমজ্জিত। আমি মন্ত্রমুগ্ধের মতো কার অদৃশ্য হাতছানিতে জ্ঞান শূন্য হয়ে সামনের দিকে এগিয়ে যেতে লাগলাম। একটা একটা করে সিঁড়ির ধাপ পেরিয়ে আমি ওপরে গিয়ে দাঁড়ালাম। দীর্ঘদিনের জমে থাকা নোংরা আবর্জনায় পা জড়িয়ে যাচ্ছে। মেঝেতে পড়ে থাকা শুকনো পাতার উপর কিছু একটা বেয়ে চলার খসখস শব্দ হচ্ছে মাঝে মধ্যে। টর্চের আলো সামনে ফেলে ধীর পায়ে এগোতে এগোতে দেখলাম পরপর ক্লাসরুমগুলো ফাঁকা পড়ে রয়েছে। কোনোটার দরজা খোলা, আবার কোনোটার বন্ধ। জানলার কাজগুলো ভেঙে কয়েক জায়গায় ছড়িয়ে রয়েছে। প্রতিটা ডেস্কে পুরো ধুলোর আস্তরণ জমেছে। হঠাৎই আমার মনে হলো আমি এখানে একা নই, আরো কেউ একজন ধীর পায়ে চলেছে আমারই সাথে, ঠিক আমারই পেছনে দাঁড়িয়ে আছে সে। ঘুরে দাঁড়ালেই তার মুখ আমি দেখতে পাবো। গলাটা শুকিয়ে আসছে আমার। নিঃশ্বাস প্রশ্বাসের গতি দ্রুত বেড়ে চলেছে। আস্তে আস্তে পিছনে ঘুরে টর্চের আলোটা সামনে ফেললাম আমি। আর তখনই আমি যা দেখলাম তাতে আমার বুকের রক্ত হিম হয়ে এলো। বিস্ফারিত পলকহীন চোখে দেখলাম একটা বাচ্চা মেয়ে সামনের ক্লাসরুমের খোলা দরজা দিয়ে বেরিয়ে দৌড়ে পাশের ঘরে ঢুকে গেল। তার পিছনে আরো কয়েকটা বাচ্চা ছেলে মেয়ে খিলখিল করে হেসে উঠছে। তারা দেখতে দেখতে আরো কত বাচ্চারা এসে যোগ দিয়েছে তাদের সাথে। আমার পাশ দিয়ে গা দিয়ে ছুটে বেরিয়ে যাচ্ছে তারা। ছুটোছুটি করে খেলা করছে, হাততালি দিয়ে খিলখিল করে হেসে উঠছে একসাথে। প্রত্যেকেই স্কুল ইউনিফর্ম পরে আছে। এই অন্ধকার প্রাণহীন পরিত্যক্ত স্কুলটা যেন ক্রমেই জীবন্ত হয়ে উঠছে আমার চোখের সামনে। হঠাৎই সিঁড়ির পাশের জমাট বাঁধা অন্ধকারের মধ্যে থেকে বেরিয়ে এলো একজন মহিলা। পরনে ফ্লোরাল প্রিন্টেড টপ স্কার্ট। বয়স খুব বেশি নয়। তার সোনালি চুলগুলো বিছিয়ে আছে কাঁধের দুই পাশে। তাকে দেখেই বাচ্চারা খেলা থামিয়ে সারিবদ্ধভাবে শান্ত হয়ে ক্লাসরুমে ঢুকে গেল। সেই মহিলাও ওদের পিছন পিছন যেতে যেতে আচমকা থমকে দাঁড়িয়ে পড়ল। তারপর আস্তে আস্তে মুখ ঘুরিয়ে আমার চোখের দিকে তাকালো। টর্চের আলোটা ধীরে ধীরে নিভে আসছে এবার। সেই হালকা আলোতেই আমি দেখলাম কি স্থির সেই পাথুরে দৃষ্টি। এ দৃষ্টি কোনো জীবন্ত মানুষের নয়। ধীরে ধীরে তার ফ্যাকাশে হয়ে আসা সাদা ঠোঁটের কোণে একটা অমানসিক হাসি ফুটে উঠেছে। একটা হাত ওপরে তুলে সেই ইশারায় হাত ছানি দিয়ে একবার ডাকলো আমায়। তারপর পিছন ফিরে ঢুকে গেল ক্লাসরুমে। আমার শরীরে যেন আর কোনো বল নেই তখন। শুধু পা দুটোকে যেন কোনো অলৌকিক মন্ত্র বলে টেনে নিয়ে চলেছে কিছুতে। মনে হতে লাগলো এই মুখ যেন আমি কোথাও দেখেছি, কিন্তু কিছুতেই মনে করতে পারলাম না। ধীর পায়ে হেঁটে গিয়ে আমি দাঁড়ালাম সেই ক্লাসরুমের সামনে। খোলা দরজা দিয়ে সামনে তাকাতেই
শিরদাঁড়ার নিচ দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল আমার। আমি দেখলাম রুমের ভিতরে প্রতিটা ডেস্কে একটা করে বাচ্চা বসে রয়েছে। তাদের প্রত্যেকের সামনে একটা করে বই খোলা। মাথা নিচু করে বইয়ের দিকে তাকিয়ে সবাই একসাথে একটা কি যেন পড়ে চলেছে, একটা রাইম, ছোটদের রাইম। দরজার হাতলটা ধরে থর থর করে কেঁপে উঠলাম আমি। আমার হাতের আঘাতে দরজার খট করে একটা শব্দ হতেই বাচ্চাগুলো পড়া থামালো। সেই আকস্মিক স্তব্ধতায় আমি চমকে উঠে বিস্ফারিত চোখের সামনে তাকাতেই দেখলাম তারা এবার আস্তে আস্তে মুখ তুলছে একসাথে। কিন্তু এ কি কাদের মুখ? একটু আগের দেখা সেই বাচ্চাগুলোর নিষ্পাপ মুখ এখন আগুনে ঝলসে পুড়ে গিয়ে মাংসপিণ্ড ঠেলে বেরিয়ে আসছে। জ্বলন্ত আগুন রাঙা চোখে ওরা এখন তাকিয়ে আছে আমারই দিকে। সেই দৃষ্টিতে কোনো শিশুর সারলতা নেই, তার বদলে মিশে রয়েছে এক পৈশাচিক হিংস্রতা। একসাথে সেই রাইমটা পড়তে পড়তে ওরা ডেস্ক থেকে বেরিয়ে এগিয়ে আসছে আমারই দিকে। আমি আর কোনো শব্দ করতে পারছি না। একটা কেবল গোঙানির আওয়াজ বেরিয়ে আসছে আমার গলা থেকে। বরফের মতো ঠান্ডা হয়ে আসছে শরীর। এই বুঝি জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়ব মেঝেতে। কোনো মতে মনের সমস্ত সাহস একত্রিত করে দৌড়ে পালাতে যাব। ঠিক তখনই কে যেন আমার পা দুটো টেনে ধরলো। আমি সচাপটে মুখ থুবড়ে পড়লাম মেঝেতে। মাথার ভেতরটা ঝনঝন করে উঠল। হাতের টর্চটা ছিটকে পাশে পড়ে গিয়েছে। তার আলো আরো হালকা হয়ে গিয়ে নিভে আসছে। এবার পিছনে অন্ধকারের মধ্যে থেকে খিলখিলে নারকীয় হাসির শব্দ কানে আসছে আমার। কি পৈশাচিক উল্লাস সেই সম্মিলিত হাসির শব্দে। আমি ছটফট করে ওঠার চেষ্টা করছি, কিন্তু কিছুতেই পারছি না। হঠাৎই আবছা আলোর আভায় আমি দেখলাম আমার সামনে এসে দাঁড়িয়েছে কেউ। সেই কালো বুট পরা একজোড়া পা, যে পা দুটো আমি নিচের হল ঘরে দেখেছিলাম, সে দুটো এখন একদম আমার মুখের সামনে। ওপরে তাকাবার শক্তিটুকু আমি আর পাচ্ছি না। তবু আমার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে আমি অনুভব করতে পারছি অন্ধকারের মধ্যে সেই বিভীষিকাময় মূর্তি তার জ্বলন্ত রক্তচক্ষু দিয়ে গ্রাস করে নিতে চাইছে আমাকে। আমার নিঃশ্বাসের শব্দে রক্ত পিপাসা বেড়ে উঠেছে তার। প্রবল আতঙ্কে দিশেহারা হয়ে জ্ঞান হারিয়ে ফেলার আগেই আমি চিৎকার করে ডাকলাম, রণ, রণ! জ্ঞান যখন ফিরল তখন ভোর হয়ে এসেছে। দেখলাম আমি গাড়ির মধ্যে শুয়ে আছি। রণ পাশে বসে আছে। বাকিরা সবাই আতঙ্কিত চিন্তিত মুখে ঝুঁকে পড়ে দেখছে আমায়। অনেক কষ্টে চোখ মেলে ওঠার চেষ্টা করলাম। সারা শরীর ব্যথা হয়ে গেছে। রণ বাধা দিয়ে বলল, থাক, উঠো না, শুয়ে থাকো। কত বড় বিপদ থেকে যে তুমি বেঁচেছো তা তুমি নিজেও জানো না স্মৃতি। কি যে হতে পারতো তুমি ভাবতে পারছো? আমি অস্ফুটে বললাম, কি হয়েছে আমার? রণ উত্তেজিত গলায় বলল, আর একটু হলেই তো স্কুলের পেছনে গভীর কুয়োতে পা ফসকে পড়ে যাচ্ছিলে তুমি। কেন গিয়েছিলে না বলে ওখানে? আর কখনই বা গেলে তুমি ওদিকে? সমীরবাবু উদ্বিগ্ন গলায় বললেন, আরে আমি তো পথ খুঁজতে ওদিকে গেলাম, তারপর অনেক খোঁজাখুঁজি করেও কোনো রাস্তা না পেয়ে সামনে ফিরে আসতেই দেখলাম সবাই চিৎকার করে তোমার নাম ধরে ডাকছে, খুঁজছে তোমায় সবাই। আর সব থেকে আশ্চর্যের ব্যাপার হলো স্কুলের একটা বন্ধ দরজাও
আমরা এতজন মিলে শত চেষ্টাতেও খুলতে পারিনি, আর ভাঙতেও পারিনি। কোনো অজ্ঞাত কেউ যেন ভেতর থেকে সজোরে আটকে রেখেছিল দরজা জানলা। এই জিনিস কিন্তু বড়ই অস্বাভাবিক। তোমার কোনো সাড়া শব্দ পাইনি আমরা। এইভাবে অনেকক্ষণ কেটে যাওয়ার পর স্কুলের পেছনের দিক থেকে তোমার আর্তচিৎকার শুনে আমরা দৌড়ে গিয়ে দেখি কুয়োর উপরে কোনো মতে একটা হাত দিয়ে নিজেকে আটকে রেখে তোমার বাকি শরীরটা ঝুলছে ভিতরে। আরে সে কি বিভৎস দৃশ্য! আর একটু হলে যে ঈশ্বর, তুমি ওদিকে গেলেই বা কেন একা একা? আর কখন সবার চোখের আড়ালে চলে গেলে যে কেউ বুঝতেই পারলো না। আমি ফ্যাল ফ্যাল করে সমীর বাবুর দিকে তাকিয়ে বিস্মিত গলায় বললাম, আপনিই তো ডাকলেন, আমরা সবাই তো গেলাম একসাথে, ওই পিছনের ভাঙা দরজা দিয়ে ভিতরে ঢুকলাম যে। তারপর আমার মাথার মধ্যে সব যেন গুলিয়ে যাচ্ছে। আমি যা দেখেছি সেসব তাহলে কি? আর কেউ যায়নি আমার সাথে? কারা ছিল ওরা? সব কি ভুল দেখেছি আমি? তবে সমীর বাবুর গলা করে কে ডেকে নিয়ে গেল আমায়? ওই দরজাটা দিয়ে আমি কোথায় ঢুকলাম? সব দরজা যদি বন্ধ থাকে তাহলে আমি কি করে গেলাম? আর কুয়োর কাছেই বা কখন গেলাম? দু হাত দিয়ে মাথাটা চেপে ধরলাম আমি। অসহ্য যন্ত্রণা শুরু হয়েছে মাথায়। সত্যব্রতবাবু ভারী গলায় বললেন, যা বোঝার আমার বোঝা হয়ে গেছে। স্মৃতি, রিল্যাক্স, আর কোনো ভয় নেই। বড় বিপদ হতে হতে তুমি বেঁচে গেছো। রণ, গাড়ি স্টার্ট করো। বাড়ি গিয়ে ওকে রেস্ট নিতে হবে এখন। আর কোনো কথা নয় এখানে। সমীর বাবু বললেন, রণজয়, তুমি স্মৃতির পাশেই বসো, আমি বরঞ্চ ড্রাইভ করছি। সমীর বাবু গাড়ি যখন স্টার্ট দিলেন ততক্ষণে অন্ধকার কেটে চারিদিক ফর্সা হতে শুরু করেছে। নরম উষার আলোয় আমি ক্লান্ত চোখে গাড়ির কাছের বাইরে সেই স্কুলের দিকে তাকালাম। দিনের আলোতেও সে যেন রহস্যপুরীর মতো দাঁড়িয়ে রয়েছে স্থিরভাবে। গাড়ি চলতে শুরু করেছে তখন। আমার চোখের সামনে থেকে ধীরে ধীরে আড়াল হয়ে যাচ্ছে অভিশপ্ত জন স্টিফেন্স কিন্ডারগার্টেন প্লে স্কুল। কিন্তু তখনও আমি শুনতে পাচ্ছি শিশু কণ্ঠের সম্মিলিত খিলখিলে হাসির আওয়াজ। আজও ফাঁকা বাড়িতে যখন একা থাকি হঠাৎই যেন শুনতে পাই কতগুলো বাচ্চা খিলখিলিয়ে হেসে ছুটে আমার ঘরের সামনে দিয়ে বেড়াচ্ছে। পরক্ষণেই মনে হয় পর্দার আড়াল থেকে কার রক্তচক্ষু যেন চেয়ে রয়েছে আমারই দিকে। হয়তো সেসব মনের ভুল, কিন্তু সে রাতের সেই ভয়াবহ ঘটনার সত্যতা আজও আমার কাছে মীমাংসিত নয়, যা আমি নিজে উপলব্ধি করেছিলাম। স্মৃতিকণা চুপ করে গিয়ে কিছুক্ষণ মেঝের দিকে এক দৃষ্টে তাকিয়ে রইল। মনের ভেতরে জমাট বাঁধা সেই ভয়ের রেশ ফুটে উঠেছে ওর চোখে মুখে। ঘরের মধ্যে কারো গলা দিয়েই আর কোনো শব্দ বেরোচ্ছে না। একটা অস্বাভাবিক মৌনতা ঘিরে ধরেছে ফ্ল্যাটের চার দেওয়ালের মধ্যে। বাইরের বৃষ্টির বেগ আরও কয়েক গুণ বেড়ে গিয়েছে এখন। সেই অবিরাম বর্ষণেরই একটানা আওয়াজ ভেসে আসছে জানালার বাইরে থেকে। আজকের গল্প এখানেই শেষ করছি। কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আরও ভিন্ন স্বাদের মজার গল্প পেতে পাশের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন। আবার দেখা হবে আগামী রবিবার ঠিক এই সময়। ততক্ষণ সুস্থ থাকুন এবং অবশ্যই গল্পে থাকুন।